এমন যদি হয় আপনি কানে ইয়ারফোন লাগিয়ে চোখটা বন্ধ করে আমাদের ঘটনা শুনছেন, হঠাৎ করেই আপনার খাটের নিচ থেকে একটা হাত বেরিয়ে আপনার পা দুটি টেনে ধরল। না পারছেন চিৎকার করতে, না পারছেন কাউকে ডাকতে, না পারছেন নিজের শক্তিতে সে হাতটাকে ছুটিয়ে নিতে। তাহলে আপনার সেই অবস্থায় আপনি কি করতে পারবেন? আসসালামু আলাইকুম লিসেনার, আমি আরজে মুন্না। আপনাদের কাছে প্রতিবারই আমি বৃহস্পতিবার নিয়ে আসি নতুন নতুন ভৌতিক অভিজ্ঞতা এবং এক্সপেরিয়েন্স। আমাদের এফএম রেডিওতে যতগুলো ঘটনা শেয়ার করা হয়, কিছু অংশ আমি এই চ্যানেলে প্রচার করি। আশা করি আপনাদের কাছে এই ঘটনাগুলো ভালো লাগবে। আজকের এপিসোড কোনো প্রেজেন্টেশনও নেই, আজকে কোনো রিলিজ ব্যয়ও নেই। আর যা আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন আজ এবং যাদের ঘটনা আমরা শেয়ার করতে চলেছি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ এত কষ্টে বা এত চাপের ভিতরেও আমাদেরকে তারা ঘটনা লিখে পাঠিয়েছেন এবং তাদের ঘটনা সিলেকশন হতেও অনেকটা লেট হয়ে গিয়েছে। তাদের যে এতটা ধৈর্য নিয়ে আমাদের কাছে উপস্থিতি হয়েছেন তাদেরকে জানাই আমি আবারও অভিনন্দন ও ভালোবাসা, সকলকেই ভালোবাসা। এবং যারা চাচ্ছেন যে আমাদের কাছে ঘটনা পাঠাবেন, তারা কিভাবে ঘটনা পাঠাবেন? আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে হবে, লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে পাঠিয়ে দিতে পারবেন। তাছাড়া আমাদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের ফেসবুক এফবি পেজ, এফবি গ্রুপও রয়েছে। সেখানেও আপনি লিখে বা রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারবেন। আজকে বৈশাখী ঘটনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমার নাম জান্নাতি, আমাদের গ্রাম মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট, ঠিকানা বড়ইখালী, ডাকঘর মোরেলগঞ্জ। সালটি ছিল 2003 সাল। আমার বাবা তখন সাগরে মাছ ধরতো। একদিন আমার বাবা আমাদের খালে মাছ ধরছিল। তখন আমাদের এক দাদা বাবাকে বলল, নাসির, এখানে মাছ ধরছো, এখানে তো মাছ নেই, চলো আমরা সাগরের দিকে যাই মাছ ধরতে। তখন আমার বাবা বলে, ঠিক আছে যাব। তার পরের দিন আমার বাবা সেই দাদা ও দাদার ছেলে এবং আরও একজন ছেলে নিয়ে যায় সেই সাগরের দিকে রওনা হন। সেইখানে যেতে লাগে পুরো একটা দিন। তারা সেখানে পৌঁছায়, রাতে খাবার দাবার শেষ করে শুয়ে পড়ে। তার পরের দিন সকাল 6টায় ওঠেন। আমার বাবা আর দাদার ছেলে তারা বনের দিকে রওনা করেন, কারণ যে সাগরে মাছ ধরবেন সেই সাগরের দিকে একটা বন আছে। আমার বাবা এবং দাদার ছেলে রওনা দেন সেই বনের দিকে। আমার বাবার হাতে ছিল দা এবং দাদার ছেলের হাতে ছিল জাল। বনের দিকে যেতে যেতে আমার বাবা দেখতে পান তাদের সামনে একটা ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, কিন্তু তার শরীর পুরোটা ছিল উলঙ্গ। বাবা দেখে ছেলেটাকে গালাগালি দেয়। তারা সেই জঙ্গলে ওই পাশে সাগরে জালটা ফেলে আসেন। তারা পৌঁছে যান নৌকার কাছাকাছি। তারা আসার সময় তারা ফিল করেন তাদের শরীরটা অনেকটা ভার হয়ে গিয়েছে। নৌকায় ফিরে রান্না করে নাস্তা করেন। তারা আবার রাতে খাবার করে শুয়ে পড়েন। বৃষ্টিও নামে সে সময়ে। দাদা বলে, ওই ছেলেটাকে শহীদ, পলিথিনটা ফেলে দে, বৃষ্টি নামছে তো। তখন ওই ছেলেটা পলিথিনটা ফেলে দেয়। একটু পরে তারা যখন ঘুমিয়ে পড়ে তখন একটা কালো একটা জিনিস নৌকার ওই পাশে মাথায় বসে থাকে। আমার দাদা ওই জিনিসটাকে অদ্ভুতভাবে খেয়াল করে দেখেন। আমার দাদা বলেন, ওই কে ওইখানে? নাসির নাকি ওইখানে? নাকি শহীদ ওখানে? কে ওখানে? তখন আমার বাবা হঠাৎ করে লাফ দিয়ে ওঠেন, চাচা কি হয়েছে? দাদা বলেন, ওই দেখ ওখানে নাকি সব এরা বসে আছে। আমার বাবাও ঠিক তেমনটাই দেখেন, আমার দাদা যেমনটা দেখেছিলেন। ওখানে কে যেন একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। আর নৌকাটা এতটা ভারী হয়ে গিয়েছে তারা কল্পনার বাহিরেও ছিল। তখন নৌকাটা আস্তে আস্তে ধুলতে শুরু করলো। আমার দাদা কলেমায় শাহাদাত এবং যত দোয়া দুরূদ ছিলেন ততটাই পড়তে শুরু করলেন এবং হঠাৎ করেই সেই জিনিসটা উধাও হয়ে যায়। তারপরে আমার বাবা দাদাকে সব কিছু খুলে বলেন সেই বনের মধ্যে কি হয়েছিল, কি ছিল, কি দেখেছিলেন এবং কাকে বকাবকি করেন। আমার দাদা সেই কথাগুলো শুনে আমার দাদা বলেন যে, তুই আগে বলবি না এই কথাটা?
তাহলে আমি আর নৌকা এখানে রাখতামই না। তখন দাদা আর বাবা নৌকাটা তাড়াতাড়ি ওখান থেকে সরে যান, নৌকা নিয়েই তাড়াতাড়ি সরে যান। তারপরের দিন আর কিছুই হয় না। তারপরে আমার দাদা বাবাকে বলেন, তুই যদি এই ঘটনাটা যদি আগে বলতি তাহলে আমি আর নৌকাটা ওখানে রাখতামই না। আমার বাবার নাম ছিল নাসির, আমার দাদার নাম আইদিন ও তার ছেলের নাম সুলেমান, এবং ওই যে ছেলেটার নাম ছিল শহীদ। এতটুকুই ছিল মুন্না ভাই আমার পাঠানো ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ঘটনা সিলেকশন হয় তাহলে আমি আরও ঘটনা পাঠাবো। সম্মানিত প্রিয় লিসেনার, আপনাদের কাছে এই জান্নাতুল আপুর পাঠানো ঘটনাটি কেমন লেগেছে, কতটুকু ভয় লেগেছে এবং কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এখন আমরা চলে যাব ভয়ের সাক্ষী সর্বশেষ এবং লাস্ট ঘটনায়। আশা করি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লাগবে। এই ঘটনাটি একটু মর্মান্তিক টাইপের। এমন ঘটনা যদি কারো জীবনে ঘটে তার আর কিছুই থাকে না, তার জীবনটা এই মুহূর্তে কেমনভাবে চলছে রব এবং তিনি ছাড়া আর কেউই জানেন না। তাহলে চলুন ঘটনাটি শুরু করি। আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া উর্ফে মাহা। আমার বাড়ি শরীয়তপুরে। আমার বয়স যখন 5 বছর তখন থেকে আমি রাত্রে ঘুমাতাম একা একা। আমাদের রুমের মধ্যে একটা জায়গা ছিল, ওইখানে কে যেন মনে হতো আমার দিকে সুন্দরভাবে তাকিয়ে আছে। আমি এই জিনিসটা রোজ রাতেই দেখতাম। আমি খুব ভয় পেতাম। আম্মুকেও এই কথাটা বলতে পারতাম না কেন জানি। স্বপ্নের শেষে কে জানি আমাকে একটা চকলেট দিত আর বলতে নিষেধ করতো। আমিও ঠিক সেই রকমেরই কাউকে কিছু বলতাম না। এই রকমের করতে করতে আমার বয়স যখন 7 বছর হয় তখন আমাদের গ্রামের বাড়ি চলে যাই। আমাদের পরিবারে আমার ছোট বোন, ওর থেকে আরেকটা ছোট ভাই, আমি আর আমার মা বাবা এবং দাদা দাদু। তারা কি রকমের জানি আমার সাথে বাজে ব্যবহার করত। আমাদের বাড়িটা একটু অন্য রকমের ছিল। আমি প্রচণ্ড ভয় পেতাম এবং মাঝে মাঝে অদ্ভুত রকমের অন্য কিছু ঘটনা ঘটতে শুরু করে আমার সাথে। আমার বয়স যখন 10 বছর বাইরে বের হলাম, দেখলাম একটা কালো ছায়া আমাকে ডাকছে। আমি ওর দিকে গেলাম। তারপর আমার কিছু আর মনে নেই। সকালে উঠে দেখলাম সবাই কান্নাকাটি শুরু করছে। আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমি সুস্থ হলাম। কিছুদিন পর আমাদের একটি বড় আম গাছ ছিল, ওখান থেকে কে জানি আমাকে ডাকতেছিল। আমি চিৎকার দিয়ে ঘরে ঢুকে গেলাম। তারপরের দিন আমার প্রচণ্ড জ্বর, টানা 3 দিন আমি অসুস্থর ভিতরে ছিলাম। অনেক ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো লাভই হয়নি। আমার দাদু নাম করা একজন ফকির ছিলেন, তিনি আমাকে দেখে বললেন আমাকে নাকি কালো জাদু করা হয়েছে। উনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু উনি পারলেন না। ওনার মুখ থেকে রক্ত বের হয়েছিল কিন্তু উনি আমাকে সুস্থ করতে পারেনি। একদিন রাতে আমার তুমুল জ্বর। আমার মনে হলো কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার অনেক ভালো লাগছিল। সকালে উঠে দেখি আমি পুরোপুরি সুস্থ হয়েছিলাম। তখন আমি দাদুকে জিজ্ঞেস করলাম। উনি একটা মুচকি হাসি দিয়ে বলল, কিন্তু কিছুই হয়নি, সবার সাথেই একটু আলাদা ছিল তুমি, সেজন্য তোমার সাথে এমন হয়েছে। আসলে আমি সবার থেকে একটু আলাদা, এজন্যই আমার কথা অনেকেই অনেক রকমের ভাবে নেয়। আমার রং পছন্দ হলো কালো। আমার রক্তের রং খুব পছন্দ। ও রক্ত দেখতেও আমার অনেক ভালো লাগতো। আমার না জিন পরি এগুলো দেখার অনেক শখ ছিল কিন্তু কখনোই আমি দেখিনি এরকমের কিছুই। আমার অনেকভাবেই কেরোসিন তেলের গন্ধ আমার অনেক ভালো লাগতো, সেজন্যই আমি সবার থেকে একটু আলাদা। একদিন আমি রাত্রে 12টা বাজে বাড়ির বাহিরে হলাম। আকাশে দেখলাম চারিদিকে কি যেন উড়ে উড়ে আমার দিকে আসছে। আমি মনে করছিলাম পাখি। তখন ভালো করে দেখি 4টি সাদা জিনিস পুরো সাদা কাপড়ে জড়ানো। এই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। আমি ঘুমাতাম, ফিরতাম, মজা করতাম, সবকিছুই ভালোভাবে কাটছিল। আমি কল্পনায় দেখতাম একজোড়া ক্লিপ আমাকে কে যেন উপহার দিয়েছে এবং আরো তারপর আমি আরো দেখতাম একজোড়া ক্লিপ নয়, পুরো এক বক্স ক্লিপ আমার উঠোনের মধ্যে কে জানি রেখে গেছে। এটা হয়তো আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার পর আমি যখন সকালে উঠেছিলাম তখন আমাদের বাড়ির যে মাচা থাকে ওই মাচার উপরে উঠেছিলাম। এক জোড়া ক্লিপ। আসলে এটাকে এক জোড়া বললে খারাপ হবে, আসলে এটা একবারে এক প্যাকেট ছিল।
পরের দিন আমি সকালে সবাইকে জিজ্ঞেস করি যে এই ক্লিপগুলো কার, কিন্তু কেউ কিছুই বলতে পারে না এবং সবাই বলে এটা তাদের ক্লিপ নয়। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, আসলে এই ক্লিপগুলো কে রেখেছে এবং কোথা থেকে এসেছে, এত রাতে কে রেখে যায় এই জিনিসগুলো। আমি যখন ক্লিপের কল্পনা করতাম তখনই আমি অবাক হয়ে যেতাম। তার পরের দিনই দেখতাম আমাদের মাচার উপরে এক বক্স ক্লিপ রাখা হয়েছিল। আরও একটা কথা বলি, আমার যখন বাড়িতে মন খারাপ হতো তখন আমাদের বাড়ির পাশে একটা বটগাছ ছিল। সেখানে নিচে আমি যেতাম এবং বসে থাকতাম অনেকক্ষণ ধরে, যতক্ষণ না মনটা ফ্রেশ হয় এবং আমার মনের ভিতরে খুশি লাগে ততক্ষণ আমি সেই বটগাছের নিচে বসে থাকতাম। আরও একটি বিশেষ জিনিস হলো, সেই জিনিসটি হলো আমার চোখ দুটো নীল ছিল। একদিন আমার হাতে তুমুল ব্যথায় আমি হাত নাড়াতে পারছিলাম না। কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। টানা 4 দিন আমার ব্যথা ছিল। 4 দিনের মাথায় মধ্যরাতে আমার অনুভব হলো আমার হাতে কে যেন যত্ন করে টিপে দিচ্ছে। আমি অনেক ভয় পেতে শুরু করলাম। চোখ খুলে দেখি কেউই নেই আমার পাশে। সকালেও এরকম একটি অবস্থা ছিল। সকালে দেখি আমার পাশে কেউই নেই। ব্যথাও একদম প্রচণ্ড কমে গিয়েছিল। আমি সবার সাথেই কম মিশতাম। আমাদের বাড়ির মধ্যে খারাপ জিনিস ঘটতো। একদিন আমার মা রক্ত বমি করা শুরু করে। আস্তে আস্তে আমরা সবাইও রক্ত বমি করা শুরু করলাম। আমরা সবাই কিছুই খেতে পারতাম না। সবার অবস্থাই খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কোনো ফায়দাই হয়নি। আমার দাদু আবার দেখেই বলে যে কবিরাজি করা হয়েছিল বা কালো জাদু করা হয়েছিল এমন কিছু। তারপর তিনি কালো জাদু উঠানোর চেষ্টা করেন। কালো জাদু উঠিয়েও ফেলেন। কিছুদিন আমাদের কোনো সমস্যাই হয়নি। তারপরে আমরা নানু বাড়ি মাদারীপুরে চলে গেলাম। ওনাদের বাড়ি বিরাট একটা বিল ছিল। আশেপাশে কোনো বাড়িই ছিল না। ওনারা একাই থাকতেন সেখানে। আমার নানু আর আমার মামাই থাকতেন সেখানে। আমার মামা এখনো বিয়ে করেনি। আমার নানা মারা গিয়েছেন প্রায় 5 বছর হয়েছে। ওই জায়গায় আমাদের 1 সপ্তাহ কেটে গেল। আমার নানু একজন ফকির ছিলেন। তার সাথে ঘুরলে নাকি অনেক ঠান্ডা অনুভব হয়। আমার ছোট ভাই নাবিল এক রাতে আমার সাথে ঘুমাচ্ছিল। ও বলল বাইরে যাবে। আমি বললাম আম্মুকে নিয়ে যেতে। তারপর আমি শুনলাম আম্মু নাবিলকে কোলে নিয়ে বাইরে গেল। পরের দিন সকালে আমরা উঠে দেখি নাবিলের ছোট্ট দেহটা খণ্ড হয়ে আছে। আর বিরাট বটগাছটি ছিল আমাদের বাড়ির পাশেই। ওইখানে নাবিলের মাথাটা ঝুলে আছে আর নাবিলের 2টি চোখ কে যেন উগলে নিয়েছে। রক্তাক্ত হয়ে রয়েছে আমাদের সারা উঠোন। মা তখন অজ্ঞান হয়ে পড়েছিল। মাকে জ্ঞান ফেরানোর পর মা এই জিনিসটা আবার দেখে আবার সেখানে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর নাবিলের জানাজার ব্যবস্থা করা হলো। তার খণ্ড দেহ গোসল করানো হলো, কাফনে পেঁচানো হলো। আমি প্রচণ্ড কেঁদেছিলাম তখন, কারণ আমি নাবিলকে অনেক ভালোবাসতাম। তারপর সবাই চলে গেলাম আমাদের বাড়ি। শোকের ছায়া তখনও ছিল। আমার আম্মু কোনোভাবেই মানছিল না যে নাবিল এই দুনিয়াতে আর নেই। প্রচণ্ড শোকে ছিলাম আমরা। 4 দিনের দিন রাতে আমার মামা আর আমার ছোট বোন নাবিলা দুজনে মিলে দাদিকে এগিয়ে দিয়ে আসতে গিয়েছিল। তারা গিয়েছিলেন রাত 8টায়। ঘড়ির কাঁটায় ততক্ষণে 12টা। তারা তো আর বাসায় ফিরে না। আমার আম্মুর কোনো হুঁশ নেই। নাবিল মারা যাওয়ার পর আমি আর নানু ভাবছিলাম তারা আসে না কেন। আমরা লাইট নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু লোক 2টি মরা দেহ নিয়ে আসছিল। এসে আমাদের বাড়ির উঠোনে রাখলো। নানু বলল এগুলো কি? ওনারা কোনো কথা বলছিলেন না। কি হয়েছে, কিভাবে হয়েছে, কি এটি, কিছুই বলছিলেন না। পরে নানু আবার জোর দিয়ে বলেন না কেন এগুলো কি? লোকগুলো বলল মানে চাচা, আপনার ছেলে আর নাতিন। আমরা ওই জঙ্গলের ধারে 2টি লাশ পেলাম। ভালো করে দেখি একটি আপনার ছেলে আর একটি হলো নাতিন। নানু সাথে অজ্ঞান হয়ে যান। কান্নাকাটি শুনে আমার আম্মু ঘর থেকে আসেন। আম্মু স্তব্ধ হয়ে যায়। আমাদের বাড়িতে কালো ছায়া নেমে আসে। আমরা প্রচণ্ড খারাপ লাগছিল। ততক্ষণে আমার নানু বুঝতে পারলো এটা কোনো মানুষের কাজ নয়। গ্রামের মানুষরা বলল ওদের উপরে কেউ কালো জাদু করেছে। দাদু এক বিশাল ফকির ডাকলো। তিনি বলল তিনি আসতে পারবেন না, তার আসতে নাকি দেরি হবে অনেক। নানু তাকে কাকুতি মিনতি করে সব বললেন। নানু বলল যত তাড়াতাড়ি সম্ভব এসে যান। মাঝরাতে আমার কি জানি হলো। আমি নানুর গলা চেপে ধরলাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। নানু যখন বাঁচার জন্য ছটফট করছিল
তখন আম্মু জেগে যায়। আম্মু আমাকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু আম্মু আমাকে সরাতে পারেনি। নানু তখন ছটফট করতে করতে মৃত্যুবরণ করেন। আমি উন্মত্তের মতো পড়া শুরু করে দিলাম। যখন দেখলাম ফজরের আজান দিল, তখন আমার শরীরটা ছেড়ে দিল। আমার 1 ঘন্টা পর জ্ঞান ফিরে আসলো। আমি চোখ খুলে দেখি আমার আশেপাশে আমার মা আর এক বুড়ো লোক। আমি বললাম, আম্মু, আমি কি নানুকে মেরে ফেলেছি? আমি কান্নাকাটি শুরু করে দিলাম। ওই বুড়ো লোকটা বলল, তুমি মারোনি, তোমার ভিতরে এক জিন প্রবেশ করেছিল, সে মেরেছে। তিনি আমাদের উঠোনে কি জানি করতে শুরু করলো। তারপর একটা বিরাট কালো ছায়ার মতো উপস্থিত হলো আমাদের উঠোনের মধ্যে। চারিদিক যেন লণ্ডভণ্ড হয়ে যাবে এমন এক অবস্থা। গাছপালা যেন ছিন্ন বিচ্ছিন্ন, বাতাস বইতে শুরু করলো। পরে সেই বড় লোকটি জিজ্ঞেস করে, তুমি কে? তুমি ওদের মেরেছ কেন? ওরা কি ক্ষতি করেছে তোমার? তখন জিনটি বলতে শুরু করলো, তারা আগে 5 জিন ছিল। তাদের একজন ছোট বোন ছিল। ও নাকি নদীতে মাছরূপে সাঁতার কাটছিল। তারপরের দিন আমার বাবা নাকি সেই মাছরূপী জিনের বোনটাকে ধরে ফেলে তারপর নাকি ওই মাছটাকে ধরে বেজে খায় সবাই মিলে। তাই সবাইকে মেরে ফেলে। তাকে মাছ হিসেবে ভেবে বাড়িতে নিয়ে আসে এবং সবাই ভেজে খায়। এর ফলে আমাদের পরিবারে এত বড় অসুবিধা নেমে আসে এবং সকলের মৃত্যু ঘটতে শুরু করে। তারপর সেই কালো অবয়বটি সেই বুড়ো লোকটাকে গলা ধরে উঁচু করে ফেলেন। সেখানেই বুড়ো লোকটি ছটফট করতে করতে মারা যান। আমার মা আমাকে নিয়ে দৌড় দিলেন। ওই জিন আমার মাকে নির্মমভাবে পেছন থেকে মেরে ফেলে। আমার মাও রক্ষা পায়নি সেই জিনের কবল থেকে। তারপর শুধু বাকি রইলাম আমি একা। আমাকে যখন বদজিনটা আঘাত করতে আসছিল, তখন হঠাৎ করে একটা লম্বা সাদা পোশাক ধরে এক লোক, দুজনের ভিতরে তুমুল মারামারি এবং অনেক খুন ধরে মারামারি চলে। ও সেই সাদা লোকটি অনেক আহত হন। তারপরে ওই বদজিনটি আমাকে আঘাত করে। আমি সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান আসলো, আমি দেখলাম ওই লোকটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর। বললাম, আপনি কে? সে বলল, আমি জিন, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ফুপিয়ে ফুপিয়ে অনেক কান্নাকাটি শুরু করলাম। সে আমাকে নিয়ে অনেক দূরে চলে গেল। আমি এখন বর্তমানে থাকি ঢাকায়। এই হচ্ছে আমার ভয়ঙ্কর কাহিনী জীবনের। আমি দোয়া করি এই রকমের ঘটনা আর কারো জীবনে না ঘটুক। শেষমেশ ওই জিনটি আমাকে বলে যায়, তোমার সমুদ্র নীল চোখ আমার অনেক ভালো লাগে। আমি প্রথমেই বলেছিলাম যে আমার নীল নীল চোখ, মানে আমার চোখের মণিগুলা নীল নীল লাগে। সেজন্য সেই জিনটি বলে গিয়েছিল, তোমার নীল সমুদ্রের চোখ আমার অনেক ভালো লাগে। এতটুকুই ছিল আমার পাঠানো ঘটনা। আমি যখন লিখতে বসেছিলাম, তখন আমার চোখের দেওয়া দিয়ে জলের আবির্ভাব চলে গিয়েছিল, কারণ আমার পরিবারের সকল সদস্য চলে গিয়েছিলেন, শুধু একমাত্র আমি বেঁচে গিয়েছিলাম আল্লাহ তাআলার রহমতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে তারা জান্নাতবাসী হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জান্নাতুল আপু এবং সুমাইয়া আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুইজন কেমন আছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। প্রিয় লিসেনার, আপনাদের কাছে এই সুমাইয়া আপুর পাঠানো ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরিবারের পুরো সদস্যই শেষ, শুধু একমাত্র এই সুমাইয়া আপুই বেঁচে আছেন। এর মতো কষ্ট, দুঃখ হয়তো আর কিছুই নেই। কিভাবে মর্মান্তিকভাবে একটা পরিবার মারা গেল নিজের অজান্তেই। আমাদের এই জান্নাতুল আপু এবং সুমাইয়া আপুকে আমি আবারও জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তারা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের যে ঘটনা লিখে পাঠিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবেই ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর যারা শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন, তাদেরকেও জানাই ধন্যবাদ। আবারও দেখা হতে পারে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সর্বশেষ কথা হলো, সময় পেলে নিজেকে ভালোবাসুন, কারণ অবহেলা তো অনেকেই করে। আমি আর যেমন আজকের মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।